আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক মানচিত্রের নিয়মিত আয়োজন কথোপকথনে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আজকের এই ভিডিওটি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগামী দিনের রাজনীতি, ভবিষ্যৎ এবং পরিণতি নিয়ে ইতিহাসের আলোকে আলোচনা করার চেষ্টা করব। আপনারা জানেন যে মানুষের যে ভাগ্য, এটির চারটি পরিণতি চারটি ডাইমেনশনে হয়ে থাকে, চতুষ্কোণে হয়ে থাকে। কিছু মানুষ রয়েছে জন্মগতভাবে তারা রাজাবাসা হয়ে জন্ম নেয়। আপনি যত চেষ্টা করেন, এখন চেষ্টা করলে কি আপনি সেই সৌদি আরবের রাজ পরিবারের সদস্য হতে পারবেন? মোহাম্মদ বিন সালমান এখন যুবরাজ, তার সে 1000 গুণ ক্ষমতা আপনার থাকতে পারে, লেখাপড়া থাকতে পারে, প্রজ্ঞা মেধা যোগ্যতা থাকতে পারে, ধী শক্তি থাকতে পারে, কিন্তু আপনি কি সৌদি আরবের যুবরাজ হতে পারবেন? কিংবা বাকিংহাম প্যালেসে এখন যিনি রাজা হিসেবে আছেন, কিং হিসেবে আছেন চার্লস, তিনি বা তার পুত্র উইলিয়াম, তার মতো কি আপনি হতে পারবেন? নিয়তি আপনাকে সেই জায়গাটা থেকেই যেতে দিচ্ছে। তাহলে বোঝার চেষ্টা করুন, জন্ম আপনাকে অনেক কিছু নির্ধারণ করে দেয়। 2 নম্বর হলো যে আপনার যে ভৌগোলিক অবস্থান। আপনার জন্ম যদি ইউরোপে হয়, আমেরিকাতে হয়, আপনার জন্ম যদি জাপানে হয়, আপনার জন্ম যদি বাংলাদেশে হয়, উগান্ডাতে হয়, বুগান্ডাতে হয়, তাহলে আপনার সেই ভূখণ্ডগত কারণে, ভূমির কারণে, জলবায়ু আবহাওয়ার কারণে, প্রকৃতি এবং পরিবেশের কারণে আপনি যা কিছু অর্জন করেছেন, আপনার শরীর, গায়ের রং, চিন্তা চেতনা, সব কিছু এটা মৃত্যু পর্যন্ত আপনাকে ওই বৃত্তের বাইরে বেরোতে দেবে না। আপনি যত চেষ্টা করেন বাংলাদেশ বসে আপনি ফিদেল ক্যাস্ট্রো বা চে গুয়েভারা হতে পারবেন না। আপনি যত চেষ্টা করেন মিশরের মতো জায়গাতে বসে আপনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হতে পারবেন না। আমাদের দেশে এখানে যেভাবে রঘু ডাকাত রয়েছে, এই রঘু ডাকাতের সঙ্গে আপনি জেমস বন্ডের কখনোই তুলনা করতে পারবেন না। আবার পাক ভারত উপমহাদেশে, বাংলাদেশে আপনি কোনোদিন একজন জেমস বন্ডকে বানাতে পারবেন না। এখানে জেমস বন্ড নামক কোনো চরিত্রকে যদি পুরনো ঢাকাতে ছেড়ে দেওয়া হয়, 1 ঘন্টার মধ্যে পুরনো ঢাকার পরাটা, বিরিয়ানি এগুলো খেয়ে পেট খারাপ হয়ে মরে যাবে, সঙ্গে সঙ্গে জেমস বন্ড মরে যাবে। এগুলো অবস্থা। আবার আমাদের দেশের সেই বিখ্যাত যে রানী ভবানী, ভবানী পাঠক, কিংবা ধরুন সেই যে রঘু ডাকাত, এদেরকে নিয়ে যদি আপনি ইটালিতে ছেড়ে দেন, 1 মিনিটের মধ্যে সে মরে যাবে সঙ্গে সঙ্গে। এই জন্য ভূগোল একটা বিরাট বিষয় মানুষের জীবনের জন্য। এরপর টাইম, সময়, অপরচুনিটি, সময় এবং সুযোগ, এই দুটো ছাড়া আপনার কোনো জ্ঞান, কোনো যোগ্যতা কখনো কাজে আসবে না। অনেক সফলতা কেবলমাত্র সময়ের কারণে ব্যর্থ হয়ে যায়, আর অনেক ব্যর্থতা কেবল সময়ের কারণে সফল হয়ে যায়। শেখ হাসিনার জন্য যেটি 2009 সনে সম্ভব ছিল, 12 সনে সম্ভব ছিল, সেটি 2025 সনে তার জন্য অসম্ভব হয়ে গিয়েছিল। তারেক রহমান সাহেবের জন্য 2024 সনের আগস্ট মাসের 15 তারিখ পর্যন্ত যে ইতিহাস রচনা করার তার সুযোগ ছিল, এটি এখন তিনি চেষ্টা করলেও পারবেন না। ফলে সময় একটা বিরাট ফ্যাক্টর। থার্ড হলো ইতিহাস, ট্র্যাডিশন, ঐতিহ্য, বংশক্রম, ক্রোমোজম, এই জিনিসগুলো আপনার ক্ষেত্রে কিভাবে কাজ করে। অর্থাৎ আপনি যে ভূখণ্ডে আছেন সেই ভূখণ্ডের অতীত ইতিহাস, এবং আপনি যে কর্ম করছেন সেই কর্মে পৃথিবীর যে ইতিহাস, সেই ইতিহাসের ধারাবাহিকতা আপনার জন্য অনিবার্য হয়। আপনি এর বাইরে যেতে পারবেন না। বাংলাদেশের বঙ্গবন্ধুর যা অবস্থা হয়েছে, চিলির সালভেদর আলেনদের একই অবস্থা হয়েছে। বঙ্গবন্ধুর যে অবস্থা হয়েছে, মার্শাল টিটোর একই অবস্থা হয়েছে। এর বাইরে যেতে পারেনি। একটা সময় আছে, সেই সময়ের সাথে আপনাকে তাল মেলাতে হয়। তো সেই অর্থে শেখ হাসিনা এই মুহূর্তে কোন পর্যায়ের লোক? তার বন্ধুগুলো ধরেন, নরেন্দ্র মোদী, পুতিন, কাতারের এই যে বর্তমান আমির, সে আমিরের বাবা, বাদশাহ সালমানের যে এখন যে মোহাম্মদ বিন সালমান রয়েছেন, তার বাবা বাদশাহ সালমান, ডোনাল্ড ট্রাম্প, এই মানুষগুলোর কথা বললাম যাদের সঙ্গে তার ভালো সম্পর্ক রয়েছে। এর মধ্যে আরেকজন আছে, বর্তমানে যিনি ভুটানের যিনি রাজা, তিনি সজীব ওয়াজিদ জয়ের খুব ঘনিষ্ঠ বন্ধু, ক্লাসমেট। আর তার বাবা শেখ হাসিনার ঘনিষ্ঠ বন্ধু, মানে সাবেক রাজা, ভুটানের সাবেক রাজা। এই যে লিগেসি, এই মানুষগুলোর তকদিরের সাথে, পরিণতির সাথে, যাকে বলা হয় তার লিগেসি এবং তার তকদির নির্ভর করছে।
2 নম্বরে যেটা আছে যে তিনি যে লিগেসি ধারণ করেন বঙ্গবন্ধু, এটি তার প্রধান পুঁজি। তো বঙ্গবন্ধু লেভেলে তার বন্ধু কারা ছিলেন? নেলসন ম্যান্ডেলা। তার বন্ধু কারা ছিলেন? যুগোস্লাভিয়ার মার্শাল টিটো। তার বন্ধু কারা ছিলেন? আনোয়ার সাদাত, মিশরের প্রেসিডেন্ট আনোয়ার সাদাত। ফিদেল ক্যাস্ট্রো, তার বন্ধু ছিলেন ইয়াসির আরাফাত। অর্থাৎ আপনি সেই জোট নিরপেক্ষ আন্দোলনে 1973-তে যে বঙ্গবন্ধুর উপস্থিতি, সেই জায়গাতে যে পোর্ট্রেটগুলো আছে, ছবিগুলো আছে, এবং সেখানে তার সঙ্গে যার বন্ধুত্ব, সেই বন্ধুত্বের প্রেক্ষিতে যে একটা ইতিহাস রচনা হয়েছে, সেই ইতিহাসের ধারাবাহিকতায় ওই মানুষগুলোর যে পরবর্তী প্রজন্ম, নেক্সট জেনারেশন যারা রাজনীতিতে এসেছেন, তাদের যে পরিণতি হয়েছে, শেখ হাসিনারও ঠিক সেই পরিণতি হবে, এতে কোনো সন্দেহ নাই। এটাই হিস্ট্রি। ইতিহাস বলে না যে ইতিহাস বারবার ঘুরে ফিরে একই ঘটনা ঘটে, হিস্ট্রি রিপিট ইটসেলফ, বারবার ফিরে আসে। তো শেখ হাসিনার জন্য ঠিক সেই ইতিহাস বা সেই পরিণতি অপেক্ষা করছে। এর বাইরে গ্রহ নক্ষত্র আছে, জ্যোতিষ্ক মণ্ডলী আছে, আর আপনি যদি সর্বশেষ ধর্মবিশ্বাসী হন, তাহলে মহান আল্লাহ রাব্বুল আলামিনের ডিজায়ার, এটা আপনাকে মানতে হবে। শেষটা দিয়ে শুরু করি, মহান আল্লাহর ডিজায়ার। আমরা দেশের জনগণ যেভাবে আশা করেছিলাম, আতঙ্ক অনুভব করেছিলাম, সেক্ষেত্রে শেখ হাসিনার মৃত্যু আমাদের দেশের বেশিরভাগ মানুষ কামনা করেছিল নির্মমভাবে, যে তিনি ধরা পড়বেন, গণপিটুনিতে মারা পড়বেন, এবং সেই ধরনের একটা পরিস্থিতি কিন্তু তৈরি হয়েছিল। এবং এটা ছিল 99.99%। জনগণ গণভবন আক্রমণ করবে এবং সেখানে শেখ হাসিনাকে ধরে, তার বোনকে সহ ধরে পাড়িয়ে মেরে ফেলবে। অনেক মানুষ মনে মনে আশা করতেন যে জয়, পুতুল তারাও বাংলাদেশে যখন থাকে, অর্থাৎ কেউ যেন 75-15 আগস্টে যারা উল্লসিত হয়েছেন, তাদের বক্তব্য হলো যে ওই সময়টিতে শেখ হাসিনা, শেখ রেহানার যে বেঁচে যাওয়াটা, এটা তাদের জন্য একটা অভিশাপ। কাজে আগামী দিনে যদি এরকম কোনো সুযোগ আসে, তাহলে সেক্ষেত্রে শেখ পরিবারের একটা সিঙ্গেল শেখকে বাঁচিয়ে রাখা যাবে না। সেক্ষেত্রে শেখ সেলিম, শেখ হেলাল, অন্যান্য যে সকল শেখ রয়েছে, সবাইকে পাড়ায় মারতে হবে। এই ছিল মানে শেখ হাসিনা বিরোধী, আওয়ামী লীগ বিরোধী তাদের একটা জনরোষ। যদিও শেখ পরিবারের মধ্যে অনেক অভ্যন্তরীণ দ্বন্দ্ব সংঘাত কোন্দল রয়েছে, কিন্তু অবাক করার ব্যাপার হলো মিরাকেলি প্রায় সব শেখ নিরাপদ দেশে পালিয়েছে বা চলে গেছেন। তাদেরকে পাঠানো হয়েছে, কেউ নিজেই চলে গেছেন, কেউ পরবর্তীতে চমৎকারভাবে পালাতে পেরেছেন। ইটস এ মিরাকেল। অথচ এদেরকে যদি আগস্ট মাসের 2024 সালের 15 তারিখের মধ্যে পাওয়া যেত, জনরোষ এমন পর্যায়ে ছিল তারা কেউ বাঁচতে পারতেন না, তাদেরকে কে বাঁচালো? এরপর শেখ হাসিনা যেভাবে হেলিকপ্টার করে গেলেন, এটা আমার কাছে একটা অলৌকিক বিষয় মনে হয়। এটা খুব সাধারণ বিষয় নয়। তার হেলিকপ্টার ধ্বংস হয়ে যেতে পারত, হেলিকপ্টারের পাখা ভেঙে পড়তে পারত, বা তিনি যখন উড়াল দিবেন, হেলিকপ্টার উঠবেন, তখন গণভবনের গেট ভেঙে গেছে। পুরো জিনিসটিকে যারা ম্যাটিকুলাস বলার চেষ্টা করছেন, এটা যদি ম্যাটিকুলাস ডিজাইনের মতো হতো, তাহলে শেখ হাসিনা সপরিবারে ধরা পড়ার কথা। কিন্তু তিনি সেই ধরাটা পড়েননি। এমনকি তার যারা লোকজন, যেমন সালমান এফ রহমান বা আনিসুল হক, তাদেরকে ধরিয়ে দেওয়া হয়েছে, তাদেরকে নিরাপদ আশ্রয় নিয়ে যাওয়া হয়েছে। পরবর্তীতে তাদেরকে ধরিয়ে সরকারের জিম্মায়, রাষ্ট্রের জিম্মায় পাঠানো হয়েছে, এখন বিচার চলছে। কিন্তু জনগণ যদি তাদেরকে 15 আগস্ট পেত, বিশ্বাস করেন তাদেরকে মানে টুকরো টুকরো করে ফেলা হতো, রক্ত থেকে মাংস আলাদা করে ফেলা হতো, হাড্ডি গুড্ডি সব এলোমেলো করে দেওয়া হতো। এতটা জনরোষ ছিল। কিন্তু কেন সেটা হলো না? নিঃসন্দেহের মধ্যে কোনো ইঙ্গিত রয়েছে, এবং সেই ইঙ্গিত নিয়েই মূলত এখন আওয়ামী লীগের যারা লোকজন, তারা অলৌকিকতে বিশ্বাস করছে যে শেখ হাসিনা ফিরে আসবেন। যদি তিনি ফিরে না আসতেন, তাহলে তিনি বাঁচতেন না। আল্লাহ যে তাকে বাঁচিয়ে রেখেছেন, নিঃসন্দেহে এর মধ্যে আল্লাহর একটা প্ল্যান আছে, গুড প্ল্যান আছে। এই আশায় তারা প্রতিদিন সীমান্তে তাকিয়ে থাকেন, প্রতিদিন নরেন্দ্র মোদীর দিকে তাকিয়ে থাকেন, দিল্লির দিকে তাকিয়ে থাকেন, আর পত্রপত্রিকায় দেখেন। এবং আমরা যারা কন্টেন্ট তৈরি করে আমাদের কথাবার্তা শোনার মধ্যে তারা খুঁজে বের করার চেষ্টা করেন যে শেখ হাসিনার আসার কোনো সুসংবাদ আছে কিনা। তো এই কাজগুলো শুধু আওয়ামী লীগের লোকজন করছে তা নয়, আওয়ামী লীগের যারা বিরোধী পক্ষ, তারাও কিন্তু। প্রিয় দর্শক, খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলতে চাই। সেটা হচ্ছে বাংলাদেশের বর্তমান অবস্থা। আমরা বলতাম না দিন দিন খারাপের দিকে যাচ্ছে, না, প্রতি মুহূর্তে খারাপের দিকে যাচ্ছে।
তারেক রহমান বাংলাদেশে আসার সময় যত ঘনিয়ে আসছে তত দেশ উত্তপ্ত হয়ে উঠছে। এদিকে আতাউর রহমান বিক্রমপুরীকে গ্রেপ্তার করা হয়েছে, তার অনুসারীরা খেপে গেছে। বাংলাদেশকে তারা দেখে নিবে, ইউনূস সরকারকে তারা দেখে নিবে। অন্যদিকে প্রথম আলোতে ডেইলি স্টারে যারা আক্রমণ করেছে তারা সবাই উগ্রপন্থী এবং তারা বলছে তারা ভালো কাজটি করেছে, কিন্তু সরকার তাদেরকে গ্রেপ্তার করছে। এই সবকিছু মিলিয়ে হাদিকে যারা হত্যা করেছে, হাদির ইনকিলাব মঞ্চ তারা উত্তপ্ত হয়ে উঠছে। ব্যারিস্টার শাহরিয়ার উত্তপ্ত হয়ে গেছে, বিক্ষুব্ধ হয়ে গেছে। কর্নেল হাসিন বিক্ষুব্ধ হয়ে গেছে। তারা তাদের নিজের জীবন বাঁচানোর চেষ্টা করছে। আমাদের আইন উপদেষ্টা, যিনি আইন উপদেষ্টার বিরুদ্ধে তার পক্ষের লোকজন অর্থাৎ এনসিপি, ব্যারিস্টার শাহরিয়ার, ব্যারিস্টার ফুয়াদ সহ সবাই ক্ষুব্ধ এখন। ডক্টর ইউনূসের বিরুদ্ধে তার পক্ষের যারা ছিল এতদিন 16 মাস, তারা বিক্ষুব্ধ। আবার কেউ কেউ বলছেন ডক্টর ইউনূস সাহেব যদি এখন বাঁচতে চান তাহলে 17 মাস ডক্টর ইউনূস সাহেবকে যারা সহযোগিতা করেছে রাজপথে বিভিন্ন আন্দোলনে, তাদের সবাইকে ইউনূস সাহেব গ্রেফতার করতে হবে এবং ইউনূস সাহেব তাই করছেন। ঠিক আছে, আতাউর রহমান বিক্রমপুরীকে গ্রেপ্তার করা হয়েছে। অনেক সময় অনেকে বলেন তিনি একজন জঙ্গি নেতা এবং তার চেহারা বেশভূষা দেখলে আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন এবং তার অনুসারীরাও সেই রকম। এখন আতাউর রহমান বিক্রমপুরীকে গ্রেপ্তার করা হয়েছে, তার অনুসারীরা বলছেন যে ইসলামের উপর আক্রমণ করা হয়েছে, মোল্লা মৌলবী হুজুরদের উপর আবার আক্রমণ চলছে বিগত সরকারের মতো, এবং তারা বিক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। এদিকে ভারতের সাথে আমাদের দেশের সম্পর্ক ভালো না, আমাদের দেশের সাথে ভারতের সম্পর্ক ভালো না। সবকিছু মিলে দেশ একটা বার্নিং পরিস্থিতিতে আছে। মগবাজারে বোমা হামলা হয়েছে, আপনারা জানেন, একজন নিহত হয়েছেন। এখানে তারেক জিয়াকে ব্যাপক সংবর্ধনা দেওয়ার আয়োজন করছেন। কেউ কেউ বলছেন যে বিএনপি এটা ভুল করছে, কেন এত আলোচনায় আসতে হবে, এত লোকের সমাবেশ ঘটাতে হবে। এটা বিএনপি ছাড়া বাকি কোনো পক্ষ ভালোভাবে নিচ্ছে না। অর্থাৎ তারেক জিয়া যদি দেশে আসেন, বিএনপির একটা অবস্থান তো অবশ্যই ভালো হবে, যুব সমাজ বিএনপির যারা রয়েছে তারা চাঙ্গা হবে। এটা কিন্তু জামাতে ইসলাম বা ইসলামী অন্য সংগঠন বা ইসলামী জঙ্গি গ্রুপগুলো এটা চায় না। তারা চায় তারা নিজেরা ক্ষমতায় যেতে, এবং নিজেরা ক্ষমতায় যেতে হলে তারেক জিয়ার আগমন প্রতিহত করতে হবে। তারেক জিয়ার আগমন তো তারা সরাসরি প্রতিহত করবে না, আচার আচরণে বিভিন্ন আঙ্গিকে বোঝাবে, আমরা এটা বরদাস্ত করি না। ঠিক আছে, তারেক জিয়ার এই ব্যাপক সংবর্ধনা ইসলামী সংগঠনগুলো কোনোভাবে মেনে নেবে না, কারণ তারা ক্ষমতায় আসতে চায়, তারা কাউকে ক্ষমতায় আসতে দেবে না। ডক্টর ইউনূস সাহেব এখন নিজের আত্মরক্ষা করার জন্য আইন উপদেষ্টা যিনি আছেন, স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি আছেন, তাদের চরিত্রের লেশমাত্র আর নেই। তাদের নিজেদের অনুসারী যারা হেফাজত, এনসিপি, জামাতে ইসলাম, যারা এতদিন তাদেরকে সহযোগিতা করেছে, এখন তারা তাদের সমর্থন উঠিয়ে নিয়েছে। প্রথম আলো ডেইলি স্টারের পক্ষে আবার সবাই দাঁড়াচ্ছেন। প্রথম আলো ডেইলি স্টার যারা আক্রমণ করেছে তারা ইসলামী সংগঠনের, বিভিন্ন সংগঠনের, তাদেরকে উল্টো গ্রেপ্তার করা হচ্ছে। এইটা তো ওই সংগঠনগুলো মেনে নেবে না, তারা তো এর জন্য আন্দোলন করেনি। আতাউর রহমান বিক্রমপুরীকে গ্রেপ্তারের আগে আতাউর রহমান বিক্রমপুরী কি বলেছে একটু শুনেন। এই আইন উপদেষ্টাকে বলতেছি, আপনি 54 ধরতে পারেন, তাহলে আপনার X5 কে ধরেন না কেন? সে মৃত্যুদণ্ড ঘোষণা করতেছে আমাদের। আপনার কানে ঢোকে না? বেঈমান কোথাকার, হাতির রক্তের সাথে বেঈমানি করে আপনি 54 প্রয়োগ করে তো ওই আতাউর রহমান বিক্রমপুরীকে গ্রেপ্তার করছে না, ব্যারিস্টার শাহরিয়ার ক্ষুব্ধ প্রতিক্রিয়া আইন উপদেষ্টার বিরুদ্ধে। ওরে বাপরে বাপ। আর আতাউর রহমান বিক্রমপুরীর বক্তব্যটা আমি শুনাতে পারছেন, এটা শোনাবো, এখনই শোনাবো। আতাউর রহমান বিক্রমপুরী কি বলেছে। আমাকে গ্রেফতার করেন, আমি দোষী। এটা হচ্ছে তার গ্রেফতারের আগে তিনি বলতে চাচ্ছেন নাসিরউদ্দিন পাটোয়ারি, সারজি সালাম, হাসনাত আব্দুল্লাহ, আমারে গ্রেফতার করলে এদের সবাইকে গ্রেফতার করতে হবে। আমরা তাদেরকে ফলো করেছি, তাদের অনুসরণ করে আমরা এই জঙ্গিবাদ বা তাদের মতো করে আমরা কথা বলেছি। এখন আমরা কেন গ্রেফতার হব? গ্রেফতার হলে সবাইকে গ্রেফতার করতে হবে। সরকার কিন্তু তাই করছে। সরকার এখন নিজের আত্মরক্ষার জন্য তার পক্ষে তার অনুসারীদের প্রত্যেককেই গ্রেফতার অভিযান চালিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। অর্থাৎ একটা হাঙ্গামা তৈরি হবে দেশে এখন। করব, আমি দোষ স্বীকার করে 164 ধারা জবানবন্দি দেব, এবং সাথে ওই যারা উস্কানি দিছে, যাদের পোস্ট দেখে আমরাও পোস্ট দিছি, এই সাদিকুর রহমান খানের পোস্ট দেখে আমরা দিছি, সারজি সালামের পোস্ট দেখে আমরা দিছি, এই যে নাসিরউদ্দিন পাটোয়ারির পোস্ট দেখে আমরাও পোস্ট দিছি। এখন সাধারণ মানুষকে গ্রেফতার করবেন, আমাদের কেন করবেন না? আর আমাদের যদি করেন, নাসিরউদ্দিন পাটোয়ারি কেন বাদ যাবে? সারজি সালাম কেন বাদ যাবে? শিবিরের নেতারা কেন বাদ যাবে? কেন? বাংলাদেশ মগের মুলুক পাইছেন, তাই না? আমাকে গ্রেফতার করেন, মবের উস্কানি তো আমরা দিয়েছি,
প্রচুর মানুষ জমা আমি পুরোটা শোনালাম না। তার বক্তব্য হইলে আমাকে গ্রেফতার করছেন, তাকে গ্রেফতার করে ফেলেছে। গ্রেফতারের আগে তিনি এগুলো বলেছেন, আমাকে গ্রেফতার করলে সাজদিদ আলমকে গ্রেফতার করতে হবে, হাসনাতকে করতে হবে, নাসিরুদ্দিন পাটোয়ারিকে করতে হবে, শিবিরের সবাইকে করতে হবে। তাদের উস্কানি দিয়েছে, তাদের কথায় আমরা পৌঁছে দিয়েছি, আমরাও ওই ধরনের একটা বিপ্লব ঘটিয়েছি। এখন তাকে গ্রেফতার করে সেই ভিকটিম হবে কেন? এতে তাকে গ্রেফতার করাতে আবার ইসলামী সংগঠনগুলো ক্ষুব্ধ হয়ে গেছে। এখন তার আচার আচরণ চালচলন দেখে আপনাদের কি মনে হচ্ছে? মানে অন্য সবার ভিতরে একই অবস্থা, জঙ্গিবাদ, ধ্বংস, বাংলাদেশ ভারতের নানান কথা বলে বেড়াচ্ছে। বাংলাদেশের অস্তিত্ব তারা বিপন্ন করে দেবে। আবার সরকার এখন নিজে বাঁচতে হলে অন্তর্বর্তীকালীন সরকার এদের সবাইকে গ্রেফতার করতে হবে। প্রথম আলো, ডেইলি স্টারে যারা আক্রমণ করেছে, উদ্দেশ্যে যারা আক্রমণ করেছে, ছায়ানটে যারা আক্রমণ করেছে, এতদিন আওয়ামী লীগকে যারা পিটিয়েছে, অগ্নিসন্ত্রাস করেছে, ইলিয়াস হোসেনের কথা এখন পরিবর্তন হয়ে যাচ্ছে, পিনাকি ভট্টাচার্যের কথা এখন পরিবর্তন হয়ে যাচ্ছে। অর্থাৎ সবাই এখন এই সরকারের বিরুদ্ধে, মানে অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে। কাজেই পরিস্থিতি আমরা বলতাম দিন দিন খারাপের দিকে যাচ্ছে, তা না, প্রতি মুহূর্তে প্রতি সেকেন্ডে খারাপের দিকে যাচ্ছে। এবং তারেক রহমানের যে সংবর্ধনা অনুষ্ঠানের চেষ্টা করছে তারা, বিশাল গণসমাবেশের প্রস্তুতি নিয়েছে, এটিও সাকসেসফুল হবে কিনা বা নিরবচ্ছিন্নভাবে হতে পারবে কিনা। সরকার আবার সেই অনুষ্ঠানকে নিরবচ্ছিন্নভাবে ভালো করার চেষ্টা করছে, এসএসএফ আইন শৃঙ্খলা বাহিনী নিয়োগ করেছে। এইটা কিন্তু অন্যান্য সংগঠন কোনোভাবেই মেনে নেবে না। বাংলাদেশের পরিস্থিতি চরমভাবে এখন উত্তপ্ত।